নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শুক্রবার জলপাইগুড়ি শহরের পরিকাঠামোগত উন্নয়নের অন্যতম অমৃত প্রকল্পের পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ বৈঠকে আসেন রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট ও মিউনিসিপাল অ্যাফেয়ার্স দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। জলপাইগুড়ি রেল খুঁটির রেল গেটের সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। বারংবার 1 নম্বর খুঁটির রেল গেটে একই দৃশ্য নজরে আসছে। লোহার গেট আটকানোর ফলে প্রতিনিয়ত ট্রেন যাওয়ার পর সৃষ্টি হচ্ছে চরম যানজট। সমস্যায় সাধারণ মানুষ। ভুল চিকিৎসার অভিযোগে রোগী মৃত্যুকে কেন্দ্র করে বুধবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। 2011 পরবর্তী সময়ে জলপাইগুড়িতে তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল, যা 10 তলা হসপিটাল নামে পরিচিত মানুষের কাছে। সুপার স্পেশালিটি হাসপাতালকে চালু করতে যে পরিকাঠামোর প্রয়োজন, সেই পরিকাঠামো না থাকায় জলপাইগুড়ির সদর হসপিটাল, যা পরবর্তীতে জেলা হাসপাতালে উন্নীত হয়, তার অধিক অংশকেই নিয়ে আসা হয় সুপার স্পেশালিটি হাসপাতালকে চালু করার জন্য। বর্তমানে এই দুই হসপিটালের ক্যাম্পাস নিয়ে চালু হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। সেখানেও অসংখ্য বহুতল তৈরি হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটালের বিপরীতের জমিতে মানুষের অভিযোগ, হাসপাতালে সবকিছু মিললেও মেলে না চিকিৎসা পরিষেবা। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে বুধবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। অভিযোগ, বুধবার রাত 8টা নাগাদ জলপাইগুড়ি কোতোয়ালি থানার মাসকালাই বাড়ি এলাকার 22 নম্বর ওয়ার্ডের পবিত্রনগর কলোনি এলাকার বাসিন্দা নান্টু দে সরকার নামক 52 বছরের এক ব্যক্তি পায়ে ব্যথা নিয়ে চিকিৎসা করাতে আসেন। ওই ব্যক্তির ছেলে পঙ্কজ দে সরকারের অভিযোগ, বাবা হেঁটে হাসপাতালে ঢোকে। ইমার্জেন্সিতে দেখানোর পর বাবাকে 5 তলার সার্জারি বিভাগে ভর্তির জন্য পাঠিয়ে দেওয়া হয়। সেখানে একটি ইনজেকশন দেওয়ার পর থেকেই বাবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অসাড় হয়ে যায় পা, জিভ আড়ষ্ট হয়ে আসে, গা হাত পাও শক্ত হয়ে যায়। রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসককে ডাকার প্রায় 1 ঘন্টা পর তিনি এসে পৌঁছান। রোগীকে দেখে মন্তব্য করেন, এই রোগীকে তো মেডিসিন বিভাগে ভর্তি করার কথা, সার্জারিতে নিয়ে আসা হলো কেন? রোগীর বাড়ির লোকজনের দাবি, চিকিৎসক আসার পর নতুন করে অক্সিজেন স্যালাইন দেওয়া হয়, কিন্তু ওয়ার্ডে ইসিজির ব্যবস্থা করতে বেশ কিছুটা সময় লেগে যায়। শেষমেশ ইসিজি করার পর চিকিৎসককে জানিয়ে দেন রোগী মারা গিয়েছে। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। তাদের দাবি, যে রোগী পায়ে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এলেন, হেঁটে ওয়ার্ডে গেলেন, কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু কিভাবে হতে পারে? এর উত্তর দিতে হবে জলপাইগুড়ি মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। মেডিকেলের এমএসভিপি কল্যাণ খাঁ জানান, রোগীর অবস্থা আগে থেকেই খারাপ ছিল, ডাক্তারবাবুরা চেষ্টা করেছেন, বাঁচাতে পারেননি। পরিবারের দাবি মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত হয়েছে। ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছিল। হাসপাতালের তরফে কোনো গাফিলতি ছিল কি ছিল না তা খতিয়ে দেখা হবে। তেমন কিছু পাওয়া গেলে নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হবে। মৃতদেহ ময়না তদন্তের পর অ্যাম্বুলেন্সে মাসকালাই বাড়ির শ্মশানের সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষরা। মৃতদেহের অ্যাম্বুলেন্স রাস্তায় রেখে শুরু হয় পথ অবরোধ। শিলিগুড়ি জলপাইগুড়ি সড়ক আটকে এবিপিসি মাঠের সামনে চলে পথ অবরোধ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাহিনী গিয়ে অবরোধকারীদের সরাতে গেলে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য এবং এলাকার মানুষরা। মৃত ব্যক্তির স্ত্রী জানান, তাদের পরিবারের 7 জন সদস্য পেটের দায়ে তার এক ছেলে ভিন রাজ্যে কাজ করতে গেছে, বাকি ছেলেমেয়েরা পড়াশুনো করে পরিবারের প্রতিপালনের জন্য তার স্বামী শাটারিং মিস্ত্রির কাজ করতেন বলে তিনি ছিলেন পরিবারের মূল আয়ের সংস্থানকারী। ভুল চিকিৎসায় তার স্বামীর মৃত্যু হয়েছে। ঘটনা প্রবাহে এটা প্রমাণিত, সরকার যদি পরিবারের কাউকে কাজের ব্যবস্থা না করে দেন, তাহলে তাদের না খেয়েই মরতে হবে। এর পাশাপাশি পরিবারের সদস্যদের দাবি, সরকারি গাফিলতিতে রোগী মৃত্যু কখনো প্রমাণিত হবে না, এর জন্য সঠিক তদন্তের প্রয়োজন। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর 7 দিনের মধ্যে প্রশাসনের তরফে ব্যবস্থা গ্রহণ করা হবে, এই আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন ভুল চিকিৎসায় মৃত নির্মাণ শ্রমিকের পরিবারের সদস্য এবং এলাকাবাসী। সারাদিন পরিবারের পাশে থেকে সঠিক তদন্তের দাবি তোলা শ্রমিক নেতা সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিস সরকার জানান, ভুল চিকিৎসায় এই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে, এটা ঘটনা
প্রবাহে প্রমাণিত। কিন্তু সরকার বিষয়টাকে ধামাচাপা দিতে চাইছে। আমরা চাই ঘটনার সঠিক তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক এবং সংসারটাকে বাঁচানোর জন্য মৃত শ্রমিক পরিবারের একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আমি যা পৌঁছালাম, পৌঁছানোর পরে আমি জিজ্ঞাসা করলাম কি গো মুখটা দিয়ে কিরকম কথা বলতেছে। তখন আমি বললাম কি গো তোমার মুখে কি হলো, জিহ্বাটা কি হলো? বাকি জানি না গো, আমাকে যে সুই দিয়ে আমাকে যে কি করলো আমি তার কথাই বলতে পারতেছি না। ডাক্তারের নাম জানেন? ডাক্তারের নামটা কি বল? ডাক্তার ছিল তো তোমার হচ্ছে বলছি কালকে কখন নিয়ে গেছিলেন? এই 7:30টার সময়। 7:30 থেকে আমার স্বামী একদম সুস্থ ছিল। ওই করে আমার স্বামী 10 তলায় গেল, বললো আমি চাইছেন কি এখন? চাইছেন কি? এখন চাচ্ছি আমার স্বামী কাজের ছিল, আমার তো আর সংসারে কেউ নেই, আমার ছেলে কাজ করে না, পড়াশোনা করে। এখন আমি এখন এই বাচ্চা নিয়ে 3টা বাচ্চা নিয়ে, এই যে আমার মেয়ে আছে, আমার মেয়ে আর আমার এই 2 ছেলে, আমার এতটুকু ছিলেন বাইরে চলে গেছে কাজের জন্য। তাহলে বুঝেন এখন আমার কেউ নাই, আমার স্বামী ছাড়া কেউ ছিল না। কি কাজ করতেন? স্বামী শাটারিং লেবারি মিস্ত্রি করতেন, দিন আনা দিন খাওয়া। আমার এখন কি অবস্থা হবে? আমার ছেলেকে একটা যে কোনো একটা ব্যবস্থা করে দিতেই হবে। আপনারা এখনো পর্যন্ত কি কোনো আশ্বাসন পেয়েছেন? কোনো আশ্বাসন পেয়েছেন? না, কোনো কিছু পাইনি। কত কি করতে চাইছেন এখন? বর্তমানে কি করতে চাইছেন? সংসারটা কি করে চলবে? আর আমার ছেলের একটা ব্যবস্থা করে দিতে হবে, আর সঠিক বিচার চাই। ভরণ পোষণের দায়িত্বটা নিতে হবে। প্রশাসন নেবে না, পুলিশ নেবে না, হসপিটাল নেবে। এরকম করে আমার স্বামী একদম সুস্থ ছিল, জানেন? আপনার নাম কি? আপনার নাম? আমার নাম সম্পাদক সরকার। আমার ওয়ার্ডে গতকাল রাতে আমার বৈঠকের কর্মী নান্টু সরকারের হঠাৎ পায়ে ব্যথা হয়, সেই বাড়ির লোক নিয়ে যায় আমাদের 10তলা মেডিকেল কলেজে। নিয়ে যাওয়ার পরে শুনছি, যেটা আমি ছিলাম না, গতকাল কলকাতায় ছিলাম, আমি আজকে সকালে এসেছি, ফোনে জানতে পারি যে ওনার একটা ইঞ্জেকশন দেওয়ার পরে শরীর অসহায় হয়ে পড়ে, ছেড়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে মারা যায়। এই জিনিসটা দেওয়ার কথা তখন আমি জানতে পারি, আমরা বডি রাখতে আদেশ না, আমরা পোস্টমর্টম করবো, লোকের ইচ্ছা পোস্টমর্টম করবো। সকালে যখন আসে, যেটা বক্তব্য বাড়ির লোকের বক্তব্য বা এলাকাবাসী যারা যারা ছিলেন সকলের বক্তব্য নাকি এটা চিকিৎসার গাফিলতির মৃত্যু। তো সেই হিসাবে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরা যে একটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে পোস্টমর্টম করা হোক, সেটা আমরা দাবি, সেটা প্রশাসন করেও নেয়। আজকে একটা এলাকাবাসী পদরোধ করেছিল, এটা স্বাভাবিকভাবে প্রতিটা মৃত্যু দুঃখজনক, কিন্তু এই বাড়ির যে অবস্থা, আয় উৎস তিনি আজকে হঠাৎভাবে চলে গেলেন এবং আগামী দিনে যেন কোনো পরিবারের এইভাবে মানে চিকিৎসার ক্ষেত্রে যেন গাফিলতির মৃত্যু না হয়, সেটাও একটা আমাদের কারণ। সেটা অনুরোধ করবো, আমরা দলীয় লোকের সাথে, আমাদের যে দলীয় উত্তোলন কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবো, আগামী দিনে চিকিৎসা ব্যবস্থা আরও ভালো হোক। গরিব মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে স্বাস্থ্য ব্যবস্থার জন্য। আপনার যে ডাক্তার নেই, ডাক্তারের এই অবস্থা, তার মধ্যে আপনার প্রতিক্রিয়া? আমরা এর আগে গিয়ে আমরা টাউন ব্লক থেকে গিয়ে আমরা কাউন্সিলর গিয়ে আমরা যোগাযোগ করেছি, ডাক্তারের অভাবটা শীঘ্রই বলছিল আমরা পরিষেবা করে দেবো। এখনও তো জলপাইগুড়ি হসপিটালে ডাক্তার নেই বললেই চলে। হ্যাঁ, কিছু কিছু বিভাগে ডাক্তার নেই, যেহেতু মেডিকেল কলেজটা এখন কমপ্লিট হয়নি, আশ্বাস দিয়েছে সমস্ত ফ্যাকাল্টি চালু হয়ে গেল, ডাক্তার ঠিক কতদিন বড় হবে এটা? এখন মেডিকেল কলেজটা কতদিন লাগে? আমার তো এই 2025 কমপ্লিট হওয়ার কথা। বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যা। সচেতনতা শিবিরে কি ক্ষান্ত প্রশাসন? উঠছে প্রশ্ন। শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের আর্ট কমপ্লেক্সে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় মশাবাহিত রোগ, জাপানি এনসেফ্যালাইটিস সহ অন্যান্য রোগ নিয়ে। উল্লেখ্য, ইতিমধ্যেই জেলার রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে এবং 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের সচেতনতা শিবির প্রসঙ্গে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, আমরা সবাইকে নিয়েই এই অসুখের বিস্তার রোধে এমন শিবিরের আয়োজন করছি। জাপানিজ এনকেফালাইটিস আমাদের যে নতুন একটা রোগের আবির্ভাব ঘটেছে জলপাইগুড়িতে, সেটা নিয়ে আজকে আমরা আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, আমাদের ভিআরপি, প্রাণীবন্ধু, প্রাণীসেবী, এনাদের সবাইকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্লাস একটা প্রশিক্ষণ শিবিরের আমরা আয়োজন করেছি। বিএলডিও সাহেব আছেন, বিএমও সাহেব আছেন, আমাদের এসডিও স্যার একটু আগে এসেছিলেন। সকলের সহযোগিতায়
আজকে আর্ট গ্যালারিতে আমরা বিভিন্ন জায়গাগুলো যেখানে সেনসিটিভ জায়গাগুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সেখানে নেটিং করা হচ্ছে এবং আমাদের ভিআরপিরা যাতে ওখানে জল জমতে না পারে, মশা না হয়, সেসব ব্যাপারে আমরা বিভিন্ন কার্যকলাপগুলো চালাচ্ছি। তাছাড়া জনগণকে যে সতর্ক করা বিভিন্ন বিষয়, সেই বিষয়ে আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং চলছে, লিফলেট বিলি চলছে, বিএলডিও দপ্তর থেকে বিএমওইচ সাহেবের আশা কর্মীরা গিয়ে বাড়ি বাড়ি সচেতন করছেন। এটা জাপানিজ এনকেফেলাইটিস এবং এই ধরনের যে ভেক্টর বোর্ন ডিজিজগুলো আছে এগুলো নিয়ে আরও সতর্কতা যাতে আমরা অবলম্বন করতে পারি তার জন্য সবাইকে প্রশিক্ষিত করা হচ্ছে। বিএমওইচ সাহেব, বিএলডিও সাহেব রয়েছেন, বিডিও সাহেবের নেতৃত্বেই পুরোটা হচ্ছে এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার ঐকান্তিক উদ্যোগে পুরো বিষয়টা পরিচালিত হচ্ছে। একদম গ্রাম স্তরে যারা কাজ করেন স্বাস্থ্যকর্মীরা তারা সকলেই এখানে রয়েছে। ঝড়ে গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন রায়পাড়া এবং মিলনকুঠি। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রায়পাড়া এবং মিলনকুঠি বুথের বেশ কয়েকটি এলাকায় গত রাতের অল্প সময়ের ঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। প্রবল ঝড়ে রায়পাড়া বুথের প্রসন্ননগর পাড়ায় রতন মণ্ডলের বাড়ির ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে। ওই গাছটি পড়ে যায় বিদ্যুতের খুঁটির ওপর, ফলে খুঁটি ভেঙে যায় এবং ছিঁড়ে পড়ে বিদ্যুতের তারগুলিতে। স্থানীয় বাসিন্দা রতন মণ্ডল জানান, রাতের ঝড়ে আচমকাই বিশাল একটি গাছ তার বাড়ির সামনে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে বিদ্যুতের খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তারগুলি, যার ফলে সেখানকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই চিত্র দেখা যায় পাশের মিলনকুঠি বুথের সন্ন্যাসী পাড়াতেও, যেখানে ঝড়ের দাপটে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। বাসিন্দা রীনা মণ্ডল বলেন, গরমে এমনিতেই অসহ্য অবস্থা, তার মধ্যে বিদ্যুৎ না থাকায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাতে খুব কষ্ট হয়েছে। বাড়ির ভিতরে থাকা মুশকিল হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত মেরামতির দাবিতে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি বলেই জানা গেছে। এই যে কালকে রাত 8টার দিকে ঝড় হচ্ছে, তো ঝড়ের কারণে খুঁটি পড়ে গেছে। হ্যাঁ, বাড়িতে কারেন্ট নেই, অসুবিধা হচ্ছে। ছোট আমার একটা ভাস্তি আছে 2 মাসের। হ্যাঁ, জানানো হয়েছে। কি বলছে ওটা তো আমি জানি না, বাট দাদা জানিয়েছে। না নেই। হ্যাঁ, রাত্রিবেলা রাত 8টার দিকে কি করে ভাঙলো, যে সে গাছ ছিল, গাছ পড়ে গেছে। প্রসন্ননগর পাড়া, রীনা মণ্ডল। কালকে রাত্রিবেলা ঝড় হয়েছে, ঝড়ের পরে এটা একটা গাছ পড়ছে, গাছ পড়ে ভাঙা গেছে। ঝড়টা তো ভালোই হয়েছে এখানে। সকালবেলা উঠে দেখি এরকম, না এখন নাই, বলতে পারি এটা পরে। এটা কি ছেলেকে বলছি, ছেলেলা কি বলছি না, আমি তো বাড়িতে ছিলাম না। অসুবিধা তো হবে, ছোট বাচ্চা কাচ্চা আছে। ওই যে এটা তাড়াতাড়ি হইলে সবারই সুবিধা হবে, খালি আমার একলার জন্য তো না। ওখানে এই জায়গায় সব জায়গায় বন্ধ ছিল, পুরো পাড়াটাই বন্ধ ছিল। আমার একলার জন্য না তো, এটা সবার জন্য। এটা যে কি গাছ, সরল দিকে না কি গাছ, এটা এই গাছটা রতন মণ্ডল, প্রসন্ননগর পাড়া। ঝড়ের দাপটে গাছ পড়ে বিপত্তি, রক্ষা পেল 6 জন সদস্যের প্রাণ, কিন্তু রক্ষা পেল না বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসপত্র। শুক্রবার ভোরে ঝড়ের দাপটে জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় গাছ ভাঙার দৃশ্য ধরা পড়েছে। এরই মধ্যে জয়ন্তীপাড়া এলাকায় একটি বাড়িতে বিশাল আকৃতির গাছ পড়ে বিপত্তি হয়। গাছ পড়ার ফলে বাড়ির পুরো অংশ ভেঙে যায়, ফলে বাড়ির যাবতীয় জিনিস নষ্ট হয়ে যায়। এদিন ভোর রাতে ঝড়ের দাপটে একটি বিশাল আকৃতির গাছ বাড়ির ওপরে পড়ে যায়, ফলে বাড়ির পুরো অংশ ভেঙে নষ্ট হয়ে যায় বাড়ির টিভি, ফ্যান থেকে শুরু করে বিদ্যুতের সরঞ্জাম। খবর দেওয়া হয় জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্টকে। এই পরিবারের এক সদস্য বলেন, আমরা প্রাণেই বেঁচে গেছি, কিন্তু বাড়ির বেশিরভাগ অংশই ক্ষতি হয়ে গেছে। এটা তো এই যে ঘর তো পুরো ভেঙে গেছে। হ্যাঁ, এটা কিভাবে হলো? ওইটা এই ঝড় হচ্ছে, ঝড়ের গাছ পড়ে গেছে। গাছটা কার? আপনাদের? না, আমাদের না, এটা আগের থেকে গাড়া ছিল, আমাদের ঘর করার আগের থেকেই। রেলের জায়গা, অনেকেই গাছ লাগায়, ওই লাগানোই ছিল। এর ফলে আপনাদের কি ক্ষতি হলো? এই ঘর ভেঙে পড়ে গেছে, এটাই বিশাল বড় ক্ষতি। ভাগ্যিস যে মানুষগুলো বেঁচে গেছি। ঘরের তো অনেক কিছুই ক্ষতি হয়েছে। হ্যাঁ। এখন কাউকে বলেছেন প্রশাসনে? না, কেউ এখনো বলা হয়নি, বলবো এখন সকাল হলো, এখন সবাইকে জানাবো। শুক্রবার জলপাইগুড়ি শহরের রাজবাড়ি দেখে পরিদর্শন করলেন এসজেডি এর চেয়ারম্যান দিলীপ দুগার।
তার সঙ্গে উপস্থিত ছিলেন এসজিডি এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের পর চেয়ারম্যান বলেন, রাজবাড়ী জলপাইগুড়ির একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান। সৌন্দর্যায়নের ফলে এটি উত্তরবঙ্গের নয়নমণি হয়ে গড়ে উঠেছে। তিনি জানান, প্রতিদিন বহু মানুষ প্রাতঃভ্রমণে আসেন এই দীঘির চত্বরে। সেই বিষয়টি মাথায় রেখে এলাকার পরিবেশ উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাউন্ড সিস্টেম বসানো, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে জোর, পানীয় জলের সুব্যবস্থা নিশ্চিত করা। পুরসভার সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় এই সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। চেয়ারম্যান আরো বলেন, আমরা রাজবাড়ির দিঘিকে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করেছি। পরিবেশ রক্ষায় সকলকে আরো বেশি সচেতন হতে হবে। এটা মানে জলপাইগুড়ির একটা ঐতিহাসিক জায়গা, আর রাজবাড়ির দিঘির মতন সুন্দর জায়গা আমার মনে হচ্ছে উত্তরবঙ্গের একটা নয়নমণি। এটা রাজবাড়ির দিঘিতে এত সুন্দর আছে। আমরা আজকে পুরো দেখেছি রাজবাড়ির দিঘি। সকালে আমি শুনেছি প্রচুর মানুষ এখানে মর্নিং ওয়াক করতেও আসে। আমরা এটা ঠিক করেছি কি রাজবাড়ির দিঘিতে একটা সাউন্ড সিস্টেম আমরা লাগাবো। আমাদের সব পার্কগুলোতে সাউন্ড সিস্টেম আছে, একটা হালকা মিউজিক শো সকালে থাকবে। আর রাজবাড়ির দিঘিকে একটু মেনটেন্যান্স করার দরকার আছে। তা আমরা আজকে বলে দিয়েছি, আমার মনে হচ্ছে উইদিন 15 দিনের মধ্যে রাজবাড়ির দিঘির একটা নতুন রূপ দেখতে পারবেন। আমরা মেনটেন্যান্সটা, গাছপালা একটু ঝড় বৃষ্টি হয়েছে, গাছপালা একটু ভেঙে টেঙেছে, তো সব কাটিং ওয়াটিং করে ওটা আমরা করব। কিছু আমরা ফরেস্টের কাছে, পার্কস অ্যান্ড গার্ডেন্সের কাছে রিকোয়েস্ট করছি, কিছু হার্বাল প্লান্টস, কিছু মেডিসিনাল প্লান্ট আমরা যদি লাগে একটু শোকেস করতে পারি, বাচ্চাদেরকে, লোকজনকে দেখাতে পারি কি আমাদের হার্বাল প্লান্টস কী আছে, ওদের একটা সাইনেজ দিয়ে। তো হার্বাল প্লান্টস, কিছু মেডিসিনাল প্লান্টস, কিছু আমাদের এই প্লান্টস। আর এই রাজবাড়ির দিঘিতে প্রচুর খুব পুরনো গাছ আছে, তো ওই গাছগুলোকে আমরা দেখে নিচ্ছি, মেনটেন করা যায়। কিন্তু আমি খুব খুশি কি রাজবাড়ির দিঘির মতন এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ জলপাইগুড়িতে আছে। এটা কী ধরনের গান চলবে রাজবাড়ির দিঘিতে? হ্যাঁ, কী ধরনের গান চলবে? না, গান আগে আমরা সাউন্ড সিস্টেম লাগানোর বলছি। হ্যাঁ, একটু খুব সফট গান চললে আমার মনে হচ্ছে সকালে মর্নিং ওয়াক করতে হয়, মর্নিং ওয়াকে সকালে লোক খুব উপকৃত হবে ওটা নিয়ে। আর এই যে আরেকটা ইস্যু ছিল যে লোক আমাদেরকে এখানে প্রচুর মানুষ বলেছে কি একটু ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে। তা আমরা স্থানীয় জলপাইগুড়ি পৌরসভার সঙ্গে কথা বলেছি, আর চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব তাড়াতাড়ি এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটিটা করা যায়। এই যে লাইট পরিষেবা চলছে তো পুরোটাই সোলার দিয়ে? হ্যাঁ, সোলার দিয়ে চলছে। এটা একটু সমস্যা দেখা যাচ্ছে সোলারে, একটু বৃষ্টির টাইম, ওটাও আমরা মেনটেন্যান্স করে বলছি। রাজবাড়ির দিঘিকে প্লাস্টিক মুক্ত জোন আমরা করতে বলেছি, কি কোনো প্লাস্টিক নিয়ে ঢোকা যাবে না, কোনো প্লাস্টিকের জিনিস রাখা যাবে না। এটা একটা পরিবেশ রক্ষার জন্য, যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি সবসময় বলে কি আমাদের পরিবেশ রক্ষা করতে হবে, এটা প্লাস্টিক ফ্রি জোন আমরা বলছি। এই সোলারের কারেন্ট তো বিক্রিও করা হয় মানে বিদ্যুৎ দপ্তরের কাছে। আমি সোলারের ব্যাপারে বলতে পারছি না পুরো এটা সোলারের, কিন্তু সোলারের মেনটেন্যান্স একটু দরকার ছিল, ওটা আমরা করছি। বলছি প্রথম দিকে এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল, আরও কি চালু হবে? বন্ধ হয়ে গেছে। আমরা আজকে দেখেছি, আমরা ওটা একটু চিন্তা ভাবনা করে আমাদের এখানে নেতৃত্বের সঙ্গে কথা বলে যা করণীয় চোখ। মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি বড় ডাকঘর মোড় এলাকায়। কেন্দ্রীয় সরকার গত 25শে মার্চ 2025 সংসদে শীতকালীন অধিবেশনের শেষ দিনে কোনো আলোচনার সুযোগ না দিয়ে একটি অর্থ বিল পাশ করে, যার মূল কথা অষ্টম বেতন কমিশনের আগের পুরনো কেন্দ্রীয় সরকারের পেনশনার্স যারা আছেন তাদের পেনশন রিভিশন করা হবে না। ফলে 33 লক্ষ অসামরিক পেনশনারগণ বঞ্চিত হবেন। এর বিরুদ্ধে NCCPA সারা দেশে 15 মিনিটের মানববন্ধন কর্মসূচি আজ পালন করলো। জলপাইগুড়ি বড় ডাকঘরের সামনে 12:30 থেকে 12:45 পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি শাখার সম্পাদক প্রণব ভট্টাচার্য বলেন, আমরা কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আজ 15 মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করলাম। আজকে সারা দেশে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশে কেন্দ্রীয় সরকার যে নতুন বৈষম্যমূলক পেনশন আইন চালু করেছে তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি চলছে এবং আমরাও জলপাইগুড়িতে কেন্দ্রীয় সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন
এবং বিএসএনএল ডট পেনশনার অ্যাসোসিয়েশন যুক্তভাবে এই আন্দোলন আমরা করছি। এখানে মূলত কি দাবি রয়েছে আপনাদের? আমাদের মূল দাবি হচ্ছে যে 25শে মার্চ 2025 সংসদে যে অর্থ বিল পেশ করা হয় তার মধ্যে পেনশনারদেরকে বিভাজিত করার অধিকার কেন্দ্রীয় সরকার করেছে। এর ফলে যেটা দাঁড়াবে যে অষ্টম বেতন কমিশন যে বসেছে তার আগের পেনশনার তাদের কোনো রকম পেনশন বর্ধিত করা হবে না এবং তারপরের পেনশনার তারা মূলত তাদের ওল্ড পেনশন স্কিমে তারা নাই। ফলে 33 লক্ষ অসামরিক যে কেন্দ্রীয় পেনশনার এবং তারা কোনো রকম এই অধিকার তারা পাবেন না, অষ্টম বেতন কমিশনের সুযোগ পাবেন না। ফলে কার্যতভাবেই আমৃত্যুকাল পর্যন্ত একই পেনশনে থাকবেন। এর বিরুদ্ধে এনসিসিপিএ ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশন সারা দেশে তারা আজকে মানববন্ধন প্রাথমিক কর্মসূচি করছে। গত কয়েকদিন যাবৎ প্রচন্ড গরমের কারণে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে সর্বত্র। তাই অনেকেই পিএইচই জলের ওপরে ভরসা করতে হচ্ছে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে বিপত্তি। কেউ ইচ্ছে করে কলের ট্যাপের মধ্যে নোংরা জাতীয় বস্তু পেঁচিয়ে রেখেছে, আর তাতেই শুক্রবার সকাল থেকে ক্ষিপ্ত হয়ে ওঠে ওদলাবাড়ি বিধানপল্লী এলাকার মহিলা সহ পুরুষেরা। সকালের ব্যস্ত সময় কলের মধ্যে নোংরা জিনিস কেউ বা কারা পেঁচিয়ে রাখায় সাধারণ মানুষকে পানীয় জল না নিয়েই ফিরে যেতে হয়। যেভাবে নোংরা জিনিস কলের মধ্যে পেঁচিয়ে রেখেছে তাতে সেই জল ঘৃণায় কেউ পান করতে চাইছে না, আর এতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। বিধানপল্লীর পিএইচই কলের ওপরই প্রতিদিন বহু মানুষ জল নিতে আসে। আজ কলের এই নোংরা পরিস্থিতি দেখে সবাই ফিরে যান জল না নিয়েই। এখানেই শেষ নয়, এই কলের আশেপাশে রাত হলে নেশার আসর বসে বলে স্থানীয়দের দাবি। দ্রুত এসব অসামাজিক কাজ বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সাধারণ মানুষ। নিলেন জল? না, এরকম দেখে আর নিব না, নোংরা। এটা কি কত পরিবার এই কলের উপর নির্ভর করে? এই গলিটাই অর্ধেক পুরা গলি। হ্যাঁ। কখন জানতে পারলেন আপনারা? এই সকালে জল নিতে আসে। এখন কোথা থেকে জল নেবেন? এখন কি করব, কুয়ার জল ইউজ করবো, তাও কুয়ার জল নোংরা। পিডাব্লিউর যে তেলের ট্যাঙ্কির জলটা নিচ দিয়ে আসে, এখন কি করা যাবে? সমস্যা বাড়লো না আপনাদের? সমস্যা বাড়লো। এটা কি করা উচিত হয়েছে? না, এটা কোনো উচিতই হয় নাই। এটা যে করছে নোংরা কাজটা, এটা তো উচিত করে নাই। আজকে নোংরা? আমি তো নোংরা দেখি নাই, আমি তো এসে দেখি কলটা বন্ধ ছিল। তারপরে পিসিকে ডাকলাম, পিসিকে বললাম যে পিসি কলটা বন্ধ কেন? তো বললো যে জলটা নিস না, ভালো না, তাই বললো। আমি কলে পরে আসছি তখন ওটা ছিল না, ওটা হয়তো গালাগালি পরে হয়তো ওটা ফেলে দিয়েছে কেউ। এই জল কি খাওয়া যাচ্ছে এখন? এখন খাওয়া যায়নি, ওটা আমি নিয়ে গেছি ঠিকই, কিন্তু আমি ওগুলো ইউজ করি নাই। আমার জল আছে ঘরে, ওই জলটাই চালাইতে হবে। সমস্যা বাড়লো না আপনাদের? হ্যাঁ, সমস্যা তো বাড়লো। এখানে বহু মানুষ নির্ভর করে না এরপরে? হ্যাঁ, অনেক লোকই তো নিয়ে গেছে এই জল এখন না জেনে। না জানে। আপনার নাম? আমার নাম শিফালী মণ্ডল। জলপাইগুড়ির মহিলা কলেজে তৃণমূল আশ্রিত বহিরাগত দিদিগিরি অব্যাহত, ফলে আক্রান্ত ভারতের ছাত্র ফেডারেশন। সন্ধ্যায় বিক্ষোভ কর্মসূচি। পিডি কলেজে অধ্যাপিকাকে জাত তুলে অপমান, ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত এসএফআই। তৃণমূলের বহিরাগত ছাত্রীদের হাতে আক্রান্ত হয়ে 3 জন এসএফআই নেত্রী আহত। তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। জানা গেছে সম্প্রতি এই কলেজের এক আদিবাসী অধ্যাপিকাকে জাত তুলে অপমান করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে এসএফআই শুক্রবার দুপুরে ডেপুটেশন দিতে যায় কলেজের অধ্যক্ষকে। সে সময় বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীরা আক্রমণ করে এসএফআই এর ওপর। উল্লেখ্য, কয়েকদিন আগেই আদিবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উল্লেখিত বিষয়ে কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিতে এলে কলেজের ভেতরে থাকা তৃণমূল আশ্রিত বহিরাগতরা আদিবাসী নেতৃত্ব এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর আক্রমণ করেছিল। পরবর্তীতে দৌড়ে পালিয়ে যাওয়া দৃশ্য ধরা পড়েছিল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এদিন বিকেলে এক এসএফআই নেতা জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে জানান, এর প্রতিবাদে আজ সন্ধ্যায় জলপাইগুড়িতে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। ইনফরমেশন দেওয়া ছিল যে পিডি কলেজের যে ঘটনা আপনারাই তুলে ধরছিলেন, যে বহিরাগতরা এখনো সেই কলেজের মধ্যে রমরমিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এর পাশাপাশি যে একজন অধ্যাপিকাকে অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ডেপুটেশন ছিল। তো আমাদের ছাত্রী কমরেডরা আগে থেকে ইন্টিমেশন দিয়ে কলেজে প্রবেশ করে, কিন্তু তাও
দেখা যায় যে কলেজ পাশ করে যাওয়া অনেক সিনিয়র কিছু ছাত্রী, কলেজের তাদের আর প্রাক্তনীয় বলা চলে না, আজকে হয়তো 5-6 বছর আগে পাশ করে গেছে, তারা ইউনিয়ন রুম থেকে বেরিয়ে এসে আমাদের ছাত্রীদের উপর আক্রমণ করে এবং তাদেরকে মানে যথেষ্টভাবে মানে আক্রমণ এবং হামলা করা হয়। আজকে এখন তাদেরকে এই হসপিটালে নিয়ে এসেছি। ইউনিয়ন রুম তো বন্ধ। ইউনিয়ন রুম বন্ধ থাকলেও আমাদের যে ডেপুটেশন ছিল, ইউনিয়ন রুম বন্ধ থাকলেও বহিরাগতদের প্রবেশ, যারা দীর্ঘদিন কলেজের পাশ করে বেরিয়ে গেছে তারা এখনো কলেজের ক্ষমতা দখল করে বসে আছে, কলেজের ভিতরে ছাত্রছাত্রীদের স্বাধীনতা খর্ব করছে। আজকে সেই নিদর্শন আমরা দেখলাম। আজকে ওরা গেছিল, ইন্টিমেশন দিয়ে যাওয়া ছিল, কিন্তু সেখানে তাদের উপর এইভাবে আক্রমণ। কতজন আহত হয়েছে? আমাদের 3 জন আহত হয়েছেন, তারা হসপিটালে অ্যাডমিট আছে। এসএফআই করতো তারা? অবশ্যই। এবং 2 জন পিটি কলেজেরই, মানে একজন পিটি কলেজের প্রাক্তনী আর একজন তো এইবারই ফাইনাল সেমিস্টার দিল। আর 2 জন কলেজের ছাত্র? হ্যাঁ, একদম 2 জন হচ্ছে কলেজের। আপনাদের মূল দাবিটা কি ছিল মূলত? আমাদের মূলত দাবি ছিল যে একজন অধ্যাপিকাকে যেভাবে অপমানজনক কথাবার্তা বলা হয়েছে, সেই ঘটনার বিষয়ে প্রিন্সিপাল কি স্টেপ নিচ্ছেন এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে ডেপুটেশন, এবং বহিরাগত ছাত্রদের কলেজে প্রবেশ নিষেধ করতে হবে এবং কলেজের বিষয়ে তাদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আপনার নামটা দাদা? আমার নাম অরিন্দম ঘোষ, জেলা সম্পাদক এসএফআই। চালসা থেকে ময়নাগুড়িমুখী 717 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য মাপজোক শুরু হলো। আজ চালসা থেকে ময়নাগুড়িমুখী জাতীয় সড়কে এই মাপজোক করা হয়। এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষ, মাটিচাকি ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের কর্মী এবং মাটিয়ালি বিডিও অফিসের প্রতিনিধিরা যৌথভাবে এই মাপজোকের কাজ করে। এদিন জাতীয় সড়কের চালসা এবং মঙ্গলবাড়ি বাজার এলাকায় সড়কের মাঝখান থেকে দুধারে 60 ফিট করে জমি চিহ্নিত করা হয়। চালসা এবং মঙ্গলবাড়ি বাজারের সড়কের এই 2 ধারে বহু দোকানপাট এদিন এই জমির মধ্যে চলে আসে, আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ীরা। মঙ্গলবাড়ি বাজারের ব্যবসায়ী সসীম রায়, নির্মল রায়রা বলেন, বহু বছর ধরে আমরা এখানে দোকান করে সংসার চালাচ্ছি। সড়ক সম্প্রসারণের জন্য এই দোকান ভেঙে দেওয়া হলে আমরা পেটে ভাতে মারা পড়ব। আমরা চাই প্রশাসনের তরফে আমাদের বিকল্প ব্যবস্থা করা হোক। এদিন এই মাপজোকের ফলে চালসা এবং মঙ্গলবাড়ি বাজার এলাকায় চাঞ্চল্য তৈরি হয়, তবে মাপজোককে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এইভাবে যদি সাইড করে নেয় তখন আমরা কি করবো, কি আর করতে পারি? প্রশাসনের তরফ থেকে এখন একটা মাপ হচ্ছে, এখন সমস্ত চলে যায়, তাহলে আমরা কি করবো আর কোথায় কি করবো? আপনারা কতদিন ধরে এখানে দোকান করছেন? এখানে তো আমার জন্মগত হবে। আমরা যখন এখানে দোকানদারি করে তখন তো কোনো কিছু ছিল না, সবটা পিড়াগুলো জঙ্গলে ছিল। আচ্ছা আচ্ছা। লোকই তো দিনের বেলা আসতো না, সন্ধ্যাবেলা হাতি শিয়াল বেরোতো। আচ্ছা আচ্ছা। তো এখন তো একদম ভিতরে চলে গেল, যেটা মাপ আপনার দোকানের ভিতরে বন্ধ চলে গেছে আর কি। এখন তো হচ্ছে, এখন থেকে সরকার প্রশাসন থেকে কি করছে, কিছু তো ব্যবস্থা নিতে হবে, না তো এত লোক কোথায় যাবে? এটা কোন বাজার? এটা মঙ্গলবাড়ি বাজার। আপনার নাম? নির্মল রায়, মঙ্গলবাড়ি। আতঙ্কিত বলতে দেখেন, আমরা তো 25 বছর থেকে আজকে এখানে দোকানদারি করছি। এখন এই মুহূর্তে হঠাৎ করে আমাদের যদি এই দোকানগুলো চলে যায় আর কি, তাহলে তো আমাদের অলরেডি পেটে লাথি মারা হবে। আমরা কী করে এখন বাঁচবো এটাই নিয়ে খুব চিন্তিত আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন ফ্যামিলি আছে প্রত্যেকেরই। হ্যাঁ, এখন ফ্যামিলির যে একটা নির্দিষ্ট খরচা, সেই খরচাটা আমরা কোথা থেকে তুলবো সেটাই বুঝতে পারছি। বিজনেসের দিক থেকে আমরা খুবই হ্যারাসমেন্ট হবো আর কি। কোনো একটা বিকল্প জায়গা যদি আমরা না পাই আর কি, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎটা চলার মতো রাস্তা থাকবে। এমনি আজকে তো মানে মাপটা দিয়ে দিল আপনাদের, দেখলাম। আর সেটাই, আমরা তো এটাই ঠিক বুঝতে পারছি না। মাপ তো দিয়ে গেল, এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দোকানের কিছু অংশ হয়তো বাঁচবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন সরকার যদি আমাদের দিকে একটু নজর না দেন আর কি, তাহলে আমাদের তো পথে বসা ছাড়া কোনো উপায় নেই। এটা কোন জায়গা? এটা হচ্ছে মঙ্গলবাড়ি, হ্যাঁ, বিডিও অফিস মোড়, চালসা। আপনার নাম? আমার নাম সসীম রায়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে 2 জন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885।
বারংবারই 1 নম্বর ঘুমটির ডিজিটাল রেল গেট নষ্ট হওয়াকে কেন্দ্র করে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে বাইক আরোহী সকলকেই। জলপাইগুড়ির রেল ঘুমটির রেল গেটের সমস্যা দীর্ঘ বছরের, তার মধ্যে রেল গেট বারংবার নষ্ট হলে আরো অসুবিধার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষদের। বিশেষ করে 1 নম্বর রেল ঘুমটি ডিজিটাল গেট বারংবারই নষ্ট হওয়ার জন্য সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকে না, কারণ ওই গেট নষ্ট হলে লোহার খুঁটি দিয়ে রেল গেটকে আটকানো হয়, ফলে অসুবিধার মধ্যে পড়তে হয় আটকে থাকা সকলকেই। কারণ লোহার গেট একটি খুলে আরেকটি বন্ধ থাকে, ফলে একদিকে আটকে থাকা সকলেই ওইদিকে চলে আসে, এর ফলে চরম যানজটের সৃষ্টি হয়। আজ শুক্রবার সকালে লোকাল ডেমো প্যাসেঞ্জার হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি ট্রেন আসার সময়ে এই ধরনের ঘটনা ঘটেছিল। মাধ্যমিকে জলপাইগুড়ির সেরা কৌশিক ঘোষকে সাইকেল উপহার দিল জলপাইগুড়ির সরকারি কর্মচারী ফেডারেশন। এবছরের মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে জলপাইগুড়ির সোনাউল্লাহ হাই স্কুলের মেধাবী ছাত্র কৌশিক ঘোষ। কৌশিকের বাড়ি শহরের ইন্দিরা কলোনি এলাকায়। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান কৌশিক, বাবা পেশায় টোটো চালক আর মা পাড়ার একটি ছোট মুদি দোকান চালান। তবুও প্রতিকূলতার মধ্যেও পড়াশোনায় তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা তাকে এনে দিয়েছে এই সাফল্য। সপ্তাহখানেক আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সভাপতি নিরুপম মুস্তাফির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কৌশিকের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন। সে সময় কৌশিক জানিয়েছিল পড়াশোনার জন্য প্রতিদিন দূরত্ব অতিক্রম করতে হয়, তাই একটি সাইকেল পেলে তার যাতায়াতে অনেক সুবিধা হবে। কৌশিকের সেই অনুরোধকে মর্যাদা দিয়ে আজ জলপাইগুড়ি জেলা সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে কৌশিককে একটি নতুন সাইকেল উপহার হিসেবে দেওয়া হয়। এই উদ্যোগে খুশি কৌশিক এবং তার পরিবার। কৌশিক জানিয়েছে এই সহানুভূতি এবং উৎসাহ তাকে ভবিষ্যতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে অনুপ্রাণিত করবে। আসলে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং আমাদের রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়কের পরামর্শক্রমে আমরা প্রত্যেকটা জেলাতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি এবং আইসিএসসি এই পরীক্ষায় 2025 সালে যে সমস্ত ছেলেমেয়েরা খুব ভালো নাম্বার পেয়ে বিভিন্ন জেলার মান রেখেছেন তাদেরকে আমরা সংবর্ধিত করেছি ফেডারেশনের পক্ষ থেকে। জলপাইগুড়িতে একই রকমভাবে করা হয়েছে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি এবং আইসিএসসি 2025 সালের ভালো রেজাল্ট করা ছেলে মেয়েদেরকে। সেই হিসেবে কৌশিকের বাড়িতেও আমরা গিয়েছিলাম। কৌশিক এবার জলপাইগুড়ি জেলাতে আমাদের মাধ্যমিক বোর্ডের মধ্যে প্রথম হয়েছে, 700-র মধ্যে 684 নাম্বার স্কোর করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। তো আমরা যেদিনকে ওর বাড়িতে যাই ওকে সংবর্ধিত করবার জন্য, ও আমাদের কাছে একটা আবেদন রেখেছিল, দাদা হিসেবে আমাদের কাছে রেখেছিল, ছোট ভাই হিসেবে আমাদের কাছে। সেটা হচ্ছে যে একটা সাইকেল যদি ওকে দেওয়া যায়, কেন টিউশনি যেতে খুব অসুবিধা হয়। ওর বাড়ি অ্যাকচুয়ালি ইন্দিরা কলোনিতে, জলপাইগুড়ি একটা সাইডে, আমাদের হাইকোর্ট যেখানে হচ্ছে তার ঠিক পাশাপাশি, এবং ওর টিউশনির জন্য ওকে জলপাইগুড়ি বিভিন্ন প্রান্তে যেতে হয়, কিন্তু সাইকেল না থাকার জন্য ওর এই পড়াশোনায় একটু সমস্যা হচ্ছিল। তো বলেছিল দাদা তোমরা সকলে মিলে যদি একটা সাইকেলের ব্যবস্থা আমায় করে দাও, আমার পড়াশোনা করতে সুবিধা হয়। তো সেই জিনিসকেই মাথায় রেখে আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজকে একটা ছোট্ট আমাদের উপহার ছোট ভাইয়ের জন্য একটা সাইকেল আমরা ব্যবস্থা করে দিয়েছি। এই হচ্ছে মেন বিষয়। 21 নম্বর ওয়ার্ডের সিটি ভ্যান ভাঙা অবস্থায় পড়ে রয়েছে 23 নম্বর ওয়ার্ডে, আর এতেই বাড়ছে ক্ষোভ। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের 21 নম্বর ওয়ার্ডের নোংরা তোলার ভ্যান 23 নম্বর ওয়ার্ডের দীর্ঘ 4 দিন ধরে পড়ে আছে, এমনটাই বলছে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ফলে বাড়ছে ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে। 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন 22 জুলাই থেকে এটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সিটি ভ্যান 23 নম্বর ওয়ার্ডে পড়ে রয়েছে। ভাঙা অবস্থায় ছিল গাড়িটি, ভিতরে ছিল নোংরা আবর্জনা। 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে নোংরাগুলো সরানো হলেও সিটি ভ্যানটি সরানোর কাজ এখনো পর্যন্ত করতে পারেনি জলপাইগুড়ি পুরসভা। এলাকার বাসিন্দারা বলেন নোংরা আবর্জনায় এই ভ্যানটি এখনো এখানে পড়ে আছে। পৌরসভা এখনো সেই ভ্যান সরানোর কোনো উদ্যোগ দেখায়নি। জলপাইগুড়ি পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কি অবস্থা এটা দেখলে বোঝা যায়। 3 দিন ধরে 21 নম্বর ওয়ার্ডের একটা সিটি ভ্যান, যেটা মানুষের বাড়ি বাড়ি থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের যে নোংরা আবর্জনা যেটা নিয়ে যায়, সেই ভ্যান 3 দিন ধরে খারাপ হয়ে এখানে পড়ে রয়েছে, আজকে নিয়ে 4 দিন। অথচ পৌরসভার কোনো হেলদোল নেই। 21 নম্বর ওয়ার্ডের গাড়ি, সেই ওয়ার্ডের কাউন্সিলর জানেন কিনা আমরা জানি না। 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার উদ্যোগে নোংরা সহ পড়েছিল, সেই নোংরাগুলো এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু গাড়িটা এখনও পড়ে আছে।
ফলে আমাদের যেটা দাবি যে পৌরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে যেভাবে উদাসীনতা দেখাচ্ছে, একদিকে ডেঙ্গু বাড়ছে, অপরদিকে এনকেফেলাইটিস, জাপানি এনকেফেলাইটিসে জলপাইগুড়িতে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে, সেখানে দাঁড়িয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের গাড়ি 3 দিন ধরে ভেঙে পড়ে রয়েছে, পৌরসভার হেলদোল নেই, এটা ভাবা যাচ্ছে না। ফলে দ্রুত এই গাড়িটিকে সরানোর ব্যবস্থা এবং যে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার যে ব্যবস্থা সেটা যাতে পৌরসভা সঠিকভাবে করে তার দাবি জানাচ্ছি। এবং একটা জিনিস দেখা যাচ্ছে যে গাড়িটা 21 নম্বর ওয়ার্ডের, অথচ কিছু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা এটা প্রচার করছে যে এটা নাকি 23 নম্বর ওয়ার্ডের গাড়ি। ফলে আমরা বলবো মিথ্যা প্রচার করবেন না, আপনারা আপনাদের নিজেদের কাজটা ভালো মতো করুন, মানুষকে পরিষেবা দেওয়ার দায়িত্ব আপনাদের, আপনারা পৌরসভায় রয়েছেন, ফলে সঠিকভাবে পরিষেবাটা দিন এবং মানুষের যে দুরবস্থা জলপাইগুড়ি পৌরসভায় সেটার থেকে মানুষকে নিরসন করুন, এটুকুই আমাদের দাবি। গত 22শে জুলাই থেকে 21 নম্বর ওয়ার্ডের একটা সিটি ভ্যান, সেটা আমাদের 23 নম্বর ওয়ার্ডের মেইন রাস্তার ধারে ভেঙে বসে আছে। তখন সিটি ভ্যানের ছেলেটি যখন চলে যাচ্ছে, আশেপাশের লোকজন তাকে চেপে ধরেছে এবং বলছে যে এরকম এর ভ্যানটা রেখে যাচ্ছ কেন, বলে আমি আসছি বলে আজকে 3 দিন হয়ে গেল ওর পাত্তা নেই। এবং নোংরা সহকারে ভ্যানটি পড়েছিল, কুকুর বিড়াল গরু সব ছড়ে ছিটাচ্ছে। এর জন্য আমরা বারবার কাউন্সিলরকে ফোন করেছি, নির্মল সাথী, ওয়ার্ড সুপারভাইজার থেকে শুরু করে সমস্ত, এবং ফিস কালেক্টর যে তার বাড়িতেও যাওয়া হয়েছে, ওয়ার্ড সুপারভাইজারের বাড়িতে যাওয়া হয়েছে, তাদের কোনো হেলদোল নেই। অবশেষে আমরা তারপরের দিন 23 তারিখ মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করে মালপত্রগুলো উঠাই, নোংরা জিনিসপত্রগুলো উঠানো হয়, কিন্তু ভ্যানটা এখন পর্যন্ত পড়ে আছে। সেই 21 নম্বর ওয়ার্ডের ভ্যান। এটা কত নম্বর ওয়ার্ড? আমার এটা 23 নম্বর ওয়ার্ড। ভ্যান অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু সেটা তৎক্ষণাৎ তুলে নেবে তো। আপনার খুব কিসের না, খুব এটার নাম হচ্ছে এখন 21 নম্বর ওয়ার্ডের কিছু সহৃদয় ব্যক্তি, এটা বলবো সহৃদয় ব্যক্তি, সে নাকি পোস্ট করছে, সোশ্যাল মিডিয়া পোস্ট করছে যে এরকম এটা 23-এর ভ্যান। তার বিশদভাবে জানা উচিত, তার বিষয়টা একদম মিথ্যা রাজনীতি না করে সত্যি কথা জানা উচিত এবং সত্যি কথা বলার সৎসাহস থাকা উচিত যে এটা 23-এর ভ্যান না, এটা 21 নম্বর ওয়ার্ডের ভ্যান। না জেনে এরকম অবান্তর কথা বলা উচিত না। তার নাম সঞ্চিতা পঞ্চানন ধর, কাউন্সিলর, ওয়ার্ড নং 23, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। শিলিগুড়ি শহরে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা নিয়ে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুর নিগম। এই সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় বসলো শিলিগুড়ি পুর নিগম। দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই সংক্রান্ত এক সচেতনতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মেয়র পরিষদের সদস্যরা সহ পুর নিগমের একাধিক আধিকারিক। পাশাপাশি সভায় শহরের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যক্তিগত মালিকানাধীন দোকান, বেসরকারি অফিস, রেস্তোরাঁ, হোটেল এবং হাসপাতালের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা অনেকে বলেছেন, অনেকে বলতে পারেননি, তাদের সবাইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং এই কাজটা আমরা সবাই মিলে করতে পারবো। প্রেস, মিডিয়া সবাইকে অনুরোধ করব যে এখানে যে ভাষায় আমরা বলছি, অন্য ভাষার প্রতি আমাদের সমমর্যাদা, সমান ভালোবাসা, সমান শ্রদ্ধা, কিন্তু যেহেতু বাংলা এবং আমরা এখানেই থাকি, বাংলাটাকে উপরে রেখে যে কোনো ভাষার সাইনবোর্ড লিখুন, সবটাই স্বাগত। বাংলায় সবার সমমর্যাদা থাকবে। এই সমমর্যাদা এবং একসাথে চলা, এই যে একটা সংঘবদ্ধ জোর, সেই সংঘবদ্ধতা নিয়ে আগামী দিনে আমরা আরো অনেক ভালো কাজ করতে পারবো। সেই কাজের এটা একটা শুভ সূচনা। এটা আমি সার্ভে করিনি, কিন্তু দেখো এটা পার্সেন্টেজের থেকে বড় কথা, একটা মানুষের ব্যাপারটাকে গ্রহণ করা একটা বিষয়। এটা এমন একটা বিষয় জোর করে করা যায়, এটা মানুষ তার নিজে স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজটা করবে এবং সেই কাজটা এগিয়ে আসছে এবং এটা খুব ভালোভাবে হবে এবং অনেকটা হবে, এটা আমার আশা। সেটা আমরা দেখব যাতে এইভাবে হয়। চেষ্টা করব বলা। বলতে পারবো না।
হঠাৎ কলোনিতে মানিক রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজ। আজকের দিনে বিগত 1 বছর আগে ময়নাগুড়ির কংগ্রেস কর্মী মানিক রায়কে পিটিয়ে হত্যা করেছিল শাসক দলের গুন্ডা বাহিনী। হঠাৎ কলোনিতে সেই স্মরণেই আজকে স্মরণ সভা করা হলো। এই স্মরণ সভার আয়োজন করেন ময়নাগুড়ি ব্লক জাতীয় কংগ্রেস কমিটি। উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি প্রদীপ ঘোষাল, কংগ্রেস নেত্রী শক্তি চট্টোপাধ্যায়, যুব ইনটাকের সভাপতি গণেশ ঘোষ, যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস এবং মানিক রায়ের স্ত্রী ও 2 ছেলে সহ জাতীয় কংগ্রেসের অগন্তি সমর্থক। প্রথম বর্ষস্মৃতির উদ্দেশ্যে চারা গাছ রোপণ করা হয় এদিন। জলপাইগুড়ি পুরসভার আমরুত প্রকল্পে পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ বৈঠক, উন্নয়নে জোর প্রশাসনের। শুক্রবার জলপাইগুড়ি পুরসভা এলাকায় রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা একটি গুরুত্বপূর্ণ পরিদর্শনে আসেন। শহরের পরিকাঠামোগত উন্নয়নে অন্যতম প্রকল্প আমরুতের আওতায় নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি ঘুরে দেখেন তারা। এই প্ল্যান্টটি পুরসভা এলাকার পানীয় জলের মনোন্নয়ন এবং নাগরিক পরিষেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই দাবি পুরসভার। আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই প্ল্যান্ট ঘুরে দেখেন কমিটির সদস্যরা। পরিদর্শনের পর জলপাইগুড়ি পুরসভার প্রয়াসলে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং প্রশাসনিক আধিকারিকেরা। বৈঠকে শহরের সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয়। প্রধানত রাস্তার পরিকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থায় আধুনিকীকরণ, পানীয় জলের স্বচ্ছ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ, বস্তি উন্নয়ন এবং হাউজিং ফর অল প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, এই ধরনের উচ্চ পর্যায়ের পরিদর্শন এবং আলোচনার ফলে প্রকল্প বাস্তবায়নের গতি আসবে। আমাদের পুরসভার সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সদা সচেষ্ট। এই বৈঠকে আলোচিত বিষয়গুলি দ্রুত রূপায়ণ করা হবে বলে আশাবাদী। পুরসভা সূত্রে খবর, শীঘ্রই এই প্রকল্পগুলির কাজ আরও জোর কদমে শুরু হবে এবং শহরের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার যে আরবান ডেভেলপমেন্ট এবং মিনিস্ট্রি রয়েছে, পৌরনগর উন্নয়ন দপ্তর, তার স্ট্যান্ডিং কমিটির মেম্বার সম্মানীয় বিধায়ক রয়েছেন যথাক্রমে অপূর্ব সরকার, ডেভিড তাপস চ্যাটার্জি কমিটির চেয়ারম্যান, তিনিও বিধায়ক সৌমিক হোসেন। আজকে তারা আমরুতের যে দুটো আমাদের প্রজেক্ট আছে, যেখানে আমরুতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং রিজার্ভার, সেটাকে ঘুরে দেখলেন এবং তারপরে এখানে একটা প্রেজেন্টেশনের প্রোগ্রাম হবে। আমরা সমস্ত আমাদের যত কাজ, জল দপ্তর, স্যানিটারি দপ্তর, পিডাব্লিউডি দপ্তর, হাউজিং ফর অল থেকে শুরু করে আমাদের স্টাফ প্যাটার্ন, সমস্ত কিছু তার সামনে তুলে ধরবো। যা কিছু সমস্যা আছে তারাও আমাদের জিজ্ঞেস করবেন এবং আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেস তুলে ধরবো। এবং জলপাইগুড়ির বুকে জলপাইগুড়ি পৌরসভা আলো, জল, নালা, রাস্তা, তারপরে হচ্ছে আপনার পানীয় জল প্রকল্পের, আমরুত প্রকল্পের অগ্রগতি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অগ্রগতি, সমস্ত সম্বন্ধে একটা ভিজুয়াল প্রেজেন্টেশন এখন তুলে ধরা হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। হনুমান মন্দিরের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্টেশন রোড এলাকায়। নেশাখোরদের কারণেই এই চুরি, দাবি মন্দির কমিটির। জানা গেছে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সংলগ্ন এলাকায় একটি হনুমান মন্দির রয়েছে। সেখানে হঠাৎই আজ স্থানীয় মন্দির কমিটির সদস্যরা দেখেন মন্দিরে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, দানবাক্স থেকে যাবতীয় টাকা উধাও। আর এরপরেই পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মন্দির কমিটির সদস্য অজয় সাহা বলেন, এই এলাকায় নেশাখোরদের আসক্ত হয়েছে, নেশা সামগ্রী এই এলাকায় বিক্রি হচ্ছে। এই নেশা সামগ্রীর সাথে যারা জড়িত তারাই মূলত এই কাজ করেছে বলে তিনি দাবি করেন। পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। যারা নেশার সামগ্রী কিনতে যাদের কাছে পয়সার টান পড়ে, আমাদের দৃঢ় বিশ্বাস তারাই এই নোংরাতম কাজটা করেছে। এটা সত্যি খুব আমাদের কাছে মানে আমরা মর্মাহত, কারণ এই মন্দির
নির্মাণে আমরা মানুষের সহযোগিতায় মন্দির নির্মাণ করেছিলাম এবং এখানে যেই দানপাত্রে যে টাকা পড়ে সেটার থেকে এই মন্দিরের উন্নয়ন এবং এখানকার যে পুরোহিত আছে তাদেরকে আমরা মায়না দিয়ে নিত্য পূজা করে থাকি। আজকে পুলিশকে আমরা এর আগেও যেদিনকে এলাকায় বেশ কিছু অজ্ঞাত পরিচয় যুবক নেশা করছিল, আমরা পুলিশকে প্রায় 3টায় ফোন করেছিলাম সাংবাদিকদেরকে সঙ্গে নিয়ে, কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও কোতোয়ালি থানা থেকে কোনো পুলিশ আসেনি এবং আমাদের সামনে দিয়ে যারা এখানে নেশার সামগ্রী বিক্রি করে তারা প্রকাশ্য দিবালোকে বেরিয়ে চলে গেল। এই ঘটনা প্রমাণ করে যে এখানে এলাকার মধ্যে পুলিশের নজরদারি নেই এবং ব্রাউন সুগারে যারা আসক্ত তারা এই ঘৃণ্যতম কাজ দিনের পর দিন করে চলেছে। আমাদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমার বাড়ি পরিষ্কার করার দায়িত্ব যেরকম আমার এলাকা পরিষ্কার করার দায়িত্ব আমাদের আছে। তাই আমার মনে হয় যদি এরপরে পুলিশ যদি এই পুলিশের কাজ না করে, আমরা এলাকার যুব সমাজ এরপরে এইসব নেশার কারবারি যারা নেশায় আসক্ত বা নেশার সামগ্রী বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবো। এবং এখন তো একটা নতুন আইন দেখা যাচ্ছে যে পুলিশে যদি আমরা অভিযোগ কোনো নিজে কাউকে আটক করি, পুলিশ দেখি একে অপরের বিরুদ্ধে মামলা রুজু করে দিচ্ছে। অর্থাৎ এখন মামলা করতেও বা কাউকে প্রতিবাদ করতেও আমাদের ভয় হচ্ছে কোতোয়ালি থানায় গিয়ে। তার কারণ অতীত দিনে দেখা গিয়েছে কাউকে কারো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে অপোজিট পার্সনের একটা মামলা আমাদের নামে হয়ে যাচ্ছে। তাই পুলিশকে অনুরোধ করব এই ঘটনা তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 8.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শুক্রবার জলপাইগুড়ি শহরের পরিকাঠামোগত উন্নয়নের অন্যতম আমরুত প্রকল্পের পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ বৈঠকে আসেন রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। জলপাইগুড়ি রেল খুঁটির রেল গেটের সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। বারংবার 1 নম্বর খুঁটির রেল গেটে একই দৃশ্য নজরে আসছে। লোহার গেট আটকানোর ফলে প্রতিনিয়ত ট্রেন যাওয়ার পর সৃষ্টি হচ্ছে চরম যানজট। সমস্যায় সাধারণ মানুষ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।